summer's morning, I carefully did stray down by the walls of Wapping, where I met a sailor gay, conversing with a young man. 19 শতকের শুরুতে একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনার গুঞ্জন শোনা যায় ফিলিপাইনের মাগালাং অঞ্চলে। একটা সময় পরপর এলাকার বিভিন্ন স্থানে কিছু মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছিল, যাদের বড়ই বীভৎসভাবে খুন করা হয়েছিল। তবে এলাকাবাসীদের ভয় আরও চরমে উঠে যায় যখন তারা দেখে লাশগুলোর নাড়িভুড়ি ও শরীরের নানা অঙ্গ ছিল না বা কেটে নেওয়া হয়েছিল। অপ্রাকৃতিক বা ভৌতিক কিছুর আগমন ঘটেছে এই অঞ্চলে ভেবে অনেক এলাকাবাসী দ্রুত সে জায়গা ছেড়ে পালিয়ে যায়। তবে গভীর তদন্তের পর পুলিশের হাতে আসে এত হত্যার ভয়ঙ্কর খুনিটি, যিনি সাধারণ কেউ ছিলেন না, ছিলেন একজন সম্মানিত গির্জার ফাদার বা প্রিস্ট। নাম ওয়ান সেভেরিনো মাল্লারি, দ্য ম্যান অব গড অ্যান্ড দ্য মার্ডারার। এই ফাদার তার জীবনকালের মাত্র 10 বছরের মধ্যে 57টি খুন করেছিল খুবই বীভৎসভাবে। পরবর্তীতে তাকে এলাকাবাসীরা জনসম্মুখে ফাঁসি দেয়। তবে মৃত্যুর পূর্বে ফাদার বলে গিয়েছিলেন তার এত খুনের পিছনের কারণ, যা ছিল খুবই ভুতুড়ে এবং শিহরণ জাগানোর মতো। আর এই ঘটনার ভয়াবহতা কতটা তীব্র ছিল সে সময় তা উপলব্ধি করে 2023 সালে নির্মিত হয় ফিলিপাইনের অন্যতম সেরা হরর মুভি মাল্লারি। একজন ফাদার তার বংশীয় অভিশাপ এবং আদিকালে হয়ে আসা ডাইনিবিদ্যার মতো বিষয়গুলোকে খুবই রোমাঞ্চকরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। যারা সত্য ঘটনা এবং হরর এই দুই বিষয়কে একসাথে দেখতে চান তারা কোনোভাবেই ভিডিওর কোনো অংশ বাদ দিবেন না। তাহলে আর কথা নয়, চলুন ফিলিপাইনের আলোড়ন সৃষ্টিকারী ভৌতিক ঘটনাটির মুখোমুখি হওয়া যাক। জানি মাল্লারি পরিবার কারা এবং এই ফাদারের এত খুনের রহস্য কী, এবং কি সেই অভিশাপ যেটা 200 বছর ধরে চলছে এবং থামছে না, এবং অপ্রাকৃতিক ও অশরীরী বিষয়গুলো কতটা ভয়ানক হতে পারে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। সময়টা তখন 19 শতকের শুরু। এক পূর্ণিমার রাতে এক মা ও তার সন্তান এলাকার এক নির্জন ফাঁকা রাস্তায় দ্রুত পায়ে হেঁটে চলেছে। চারপাশে ঝিঝি পোকার ডাক, পূর্ণিমার চাঁদের আলো, আর এই মহিলাটি ভীষণ ভয়ে রয়েছে, কেননা সে কিছু মোমবাতি স্ট্যান্ড চুরি করেছিল আর সেগুলোকে দোকানে বিক্রি করতে যাচ্ছে। তবে স্ট্যান্ডগুলো যার থেকে চুরি করেছিল সে ছিল এলাকার এক জমিদার, এবং এই জমিদারকে বীভৎসভাবে খুন করা হয়েছে কিছুদিন আগেই। তো গ্রামের পরিবেশ এ সময় ভীতিকর, কেউ অন্তত রাতে সচরাচর বেরোচ্ছে না, তবু এই মহিলাটি বেরিয়েছে। এ সময় হঠাৎ কালো পোশাকে এক লোক এসে এই মহিলাটিকে তার নাম ধরে ডাক দেন। তাকে দেখেই মহিলাটি চরম আতঙ্কিত হয় এবং কাঁপতে কাঁপতে তিনি লোকটিকে ফাদার বলে ডাকেন। এতই ভয় পেয়েছিলেন যে মহিলাটি তিনি ফাদারকে তার বানানো পিঠা খাওয়ানোর জন্য এগিয়ে দেন। দূরে বাচ্চা ছেলেটি জোনাকি পোকা দেখে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ তার মার চিৎকার সে শুনতে পায়। গিয়ে দেখে তার মার পেটে ছুরি চালানো হয়েছে। প্রিস্ট করেছেন এটা। মা ছেলেকে পালানোর জন্য বলে দেয়। ছেলেটি দূরে গিয়ে লুকায় এবং সে দেখছিল প্রিস্ট তার মাকে মারার পর তার শরীর থেকে নাড়িভুড়ি সহ নানা অন্ত্র বের করে নেয়। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে ছেলেটি শব্দ করে ফেলে। তখন ফাদার ছেলেটির কাছে যায়। মনে হচ্ছিল এবার ছেলেটিকেও মেরে ফেলবে, কিন্তু না, ফাদার তার কিছু করে না। তাকে শুধু বলে তোমার মা তোমাকে অনেক ভালোবাসতেন। এরপর প্রিস্ট নীরবে সে জায়গা থেকে চলে যায়। সিন কাট হয় এখানে এবং আধুনিক 2023 সাল আসে, যেখানে মুভির প্রধান চরিত্র ডক্টর জনাথন মাল্লারি তার হাসপাতালে রয়েছেন। তিনি তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য হাসপাতালে বাচ্চাদের সহযোগিতায় একটি অনুষ্ঠানের মতো করেছিলেন। পরবর্তীতে প্রেমিকা নাম অ্যাগনেস সে এখানে এসে উপস্থিত হয় এবং জনাথন মিউজিক মুখর পরিবেশে অ্যাগনেসকে বিয়ের প্রস্তাব জানিয়ে দেয়। তবে অ্যাগনেস বলছিল জনাথন কি এ ব্যাপারে ঠিকঠাক ভেবে সিদ্ধান্ত নিয়েছে, কারণ একজন মানুষের ভবিষ্যৎ পরিণতি তার আজকের নেওয়া সিদ্ধান্তগুলোর উপরেই নির্ভর করবে। জনাথন বিয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং অ্যাগনেসও বিয়ের জন্য রাজি হয়। এরপর আবার সিন কাট হয়, কিন্তু দেখা যায় অ্যাগনেস অসুস্থ অবস্থায় হাসপাতালে শুয়ে আছে। সে কোনো কারণে মারাত্মক অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। ডক্টররা হাল ছেড়ে বলে দিয়েছে তার সময় প্রায় শেষ। অ্যাগনেস এখানে শুধু বলেছে সে আসলে কখনো ভাবতে পারেনি ওই ব্যক্তি তার সাথে এমন করে তাকে এ অবস্থায় এনে দিবে। জনাথন তাকে তখন সাহস দেয় এবং বলে আমি যেভাবেই হোক তোমাকে সুস্থ করে তুলবই। এই বলে সে হঠাৎ এক ব্যাগ থেকে একটা কাটা মাথা বের করে যা জীবন্ত ছিল। দৃশ্যটা দেখে অ্যাগনেস প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত হয়। এখানে তার উচ্চস্বরে চিৎকার, আর তখনই জনাথনের চোখ খুলে যায় এক গাড়িতে। অর্থাৎ জনাথন কোনো সফরে যাওয়া অবস্থায় এটা স্বপ্ন দেখছিল। জনাথন তার পূর্বপুরুষের বাড়ি মাগালাঙ্গে যাচ্ছে।
সফরে তার সাথী হয়েছে লুকাস নামক এক ব্যক্তি, যে কিনা জনাথনের ছোটবেলার বন্ধু এবং সে অন্য একটি গির্জার সহকারী প্রিস্ট। তবে লুকাস আসলে জনাথনের পূর্বপুরুষদের সময়ের এক গৃহকর্মীর ছেলে, যারা কিনা তৎকালীন সময়ে এই মালদারি বংশের দাসত্ব করেছে। লুকাস জানত জনাথন প্রায় সময় অ্যাগনেসকে নিয়ে এরকম একটা বাজে স্বপ্ন দেখে যেখানে অ্যাগনেস অসুস্থ আর সে এরকম কিছু একটা করছে। একটা সময় তারা তাদের পৈতৃক বাড়ির এলাকায় প্রবেশ করে, কিন্তু প্রবেশ পথেই জনাথন অস্বাভাবিক ভঙ্গিমায় এক বাচ্চাকে দেখতে পায় যার হাতে কালো কিছু একটা আছে, এবং তার দৃষ্টি জনাথনকে কোনো বিপদ সংকেতের ইঙ্গিত দিচ্ছিল। এরপর আমরা আমাল নামের এক মেয়ের সাথে পরিচিত হই, যে আঙ্ট মেসের সাথে জনাথনের পৈতৃক বাড়িটি দেখাশোনা করত। জনাথনকে আসতে দেখে আমাল দ্রুত আঙ্ট মেসকে খবর দিতে যায়, কিন্তু দেখে আঙ্ট মেস সেই বাড়ির কিছু জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন, এবং তিনি আমালকে এ বিষয়ে চুপ থাকার জন্য বলে দেন। জনাথন বাড়িতে পৌঁছালে আমাল তাকে রিসিভ করে। এরপর জনাথন পুরো বাড়ির এলাকা ঘুরে ফিরে দেখছিল। সে এখানে বিশেষ কিছু একটা খোঁজার জন্য এসেছে এই বাড়িটা বিক্রি করার পূর্বে। মানে জনাথন শীঘ্রই বাড়িটা বিক্রি করে দিতে চলেছে, তবে তার আগে তার এক বিশেষ প্রয়োজন আছে এই বাড়িকে ঘিরে, যে ব্যাপারে সে কাউকে পরিষ্কার কিছু বলেননি। বাড়ি ঘোরার সময় জনাথন দূরের পুকুরে দেখতে পায় একজন মহিলা দাঁড়িয়ে আছেন এবং তিনি অস্বাভাবিক সুরে কাঁদছিলেন। মুখটা একদম সাদা এবং এক পলক সে জনাথনের দিকে তাকিয়েও থাকে। সে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। আমাল তখন পিছন থেকে তাকে ডাক দেয়, আর তখন নিমিষেই সেই নারী উধাও হয়ে গেছে। এরপর জনাথন বাড়ির উপরতলায় আসে এবং আমাল তাকে 3টি পেন্টিং দেখিয়ে তার 3 পূর্বপুরুষের সাথে পরিচয় করিয়ে দেয়। আমরা ওখানে একটা অদ্ভুত মিল বুঝতে পারি এই ছবিগুলোকে ভালো করে তাকালে। প্রথম ছবিটা হলো জনাথনের দাদির দাদিমা, যার নাম ডোনা ফাকুন্ডা। তিনি জনাথনের 4 প্রজন্ম আগে জন্ম নেয় একজন নারী। এরপর আরেকটি ছবি দেখিয়ে আমাল বলে ইনি হলেন জনরে মালদারি। তিনি জনাথনের দাদার বড় ভাই বা গ্রেট আঙ্কেল। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ের একজন ডকুমেন্ট ফিল্ম মেকার এবং সাংবাদিক ছিলেন। কথিত আছে তিনি একবার মাগালাঙ্গে এসেছিলেন তার পূর্বপুরুষের একটি পারিবারিক অভিশাপের রহস্য খুঁজতে, কিন্তু তা করতে এসেই তিনি আচমকা মৃত্যুবরণ করেন এবং তার কবর এই বাড়ির পাশেই রয়েছে। আর এখানে মাঝের ছবিটা নিয়ে আমাল তেমন কিছু একটা বলে না বা আগ্রহ দেখায় না। জনাথনের আগ্রহ ছিল, তাই আমাল তখন জানায় এটা উয়ান সেভেরিনো মাল্লারি। তিনি ডোনা ফাকুন্ডার একমাত্র ছেলে এবং একজন ক্ষমতাধর গির্জার ফাদার ছিলেন। তবে একটা কুখ্যাত কারণে এলাকাবাসীরা সেভেরিনো মাল্লারিকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলেছিল, যেটা মাল্লারি বংশের জন্য খুবই অপমান এবং কষ্টের। এই ছবিগুলোতে একটা অদ্ভুত মিল আমরা লক্ষ্য করি। সেভেরিনো, জনরে এবং এই জনাথন, এই 3 জন মাল্লারি দেখতে একই রকম ছিলেন। আচ্ছা, এরপর জনাথন একা পুরো বাড়িটা ঘুরে দেখছিল। পুরনো কাঠের দরজা, ধুলোমাখা বারান্দা আর ছাদে ঝুলে থাকা মাকড়সার জাল, সবকিছু যেন অতীতের রহস্যময় কোনো এক ঘটনার নিঃশব্দ সাক্ষী। হঠাৎ এক আয়নার সামনে দাঁড়াতেই ঘরের কোণে থাকা অশরীরী কিছু একটা দেখতে পায় জনাথন। এ সময় আমাল আবার জনাথনকে বলে পাড়া প্রতিবেশীকে সে কী বলবে যে ঠিক কী কারণে জনাথন এতদিন পরে তার পৈতৃক বাড়িতে এসেছে, কারণ প্রতিবেশীরা জনাথনের আগমন নিয়ে বেশ চিন্তিত ছিল। মাল্লারি বংশের কেউ এলাকায় এসেছে, মানে আবার শুরু হবে মৃত্যুযাত্রা, খুন, গুম, হত্যা। এলাকাবাসীরা মনে করে কিছু একটা আছে মাল্লারিদের মধ্যে, যেটা তাদেরকে হুট করে খুনিতে পরিণত করে দেয়। যাই হোক, জনাথন পরে এই বাড়িটা আরও ঘুরে দেখছিল। সে মূলত একটা বিশেষ কক্ষ বা রুম খুঁজছে, যেটা পাচ্ছিল না। তবে এ সময় আচমকা টেবিলে থাকা একটি পুরনো প্রজেক্টর নিজে থেকেই চালু হয়ে যায়। এটা তার পূর্বপুরুষের ছিল, গ্রেট আঙ্কেল জনরে মাল্লারি এটা ব্যবহার করেছেন। এরপর আমরা দিদিলান নামে একজন ট্রান্সজেন্ডারকে দেখতে পাই, যে আবার যৌনকর্মীও ছিল। সে এই এলাকার এক গির্জার ফাদারের কাছে মজার ছলে এসেছে, মানে তার এই ট্রান্সজেন্ডার হওয়ার ব্যাপারটা ধর্ম কিভাবে দেখে এটা শোনার জন্য ফাদারের কাছে এসেছে। ফাদার অল্প কথাতেই জানিয়ে দেয় ধর্ম বলে সৃষ্টিকর্তা যাকে যে লিঙ্গ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে এটাই সঠিক। তবে দিদি নিজেকে পরিবর্তন করে রাখতে চাইলে কেউ জোর করে তাকে বাধাও দিতে পারে না। এই উচ্ছৃঙ্খল দিদি এ সময় ফাদারের এই কথাগুলোকে রেকর্ড করে বিকৃতভাবে উপস্থাপন করে নেটে ছড়াতে চাচ্ছিল। ঠিক তখন লুকাস সেখানে আসে এবং এরূপ বাজে কাজের জন্য দিদির ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং দিদি তখন পালিয়ে যায়। তো লুকাস এই রাতগুলো গির্জার এই ফাদারের সাথে এখানেই থাকবে। লুকাস ফাদারের থেকে এই মাল্লারি বাড়ির অতীতের ইতিহাস, বিশেষ করে ওয়ান সেভেরিনো মাল্লারির গল্পটা জানতে চায়, তার সাথে কি হয়েছিল এবং কেন হয়েছিল। ফাদার তাকে এই গির্জার একটি রুমে নিয়ে যান, যেখানে একটি বড় মূর্তি আছে। এটিই হলো অতীতের কুখ্যাত ফাদার ওয়ান সেভেরিনো মাল্লারি।
সে ওই সময়কার অর্থাৎ 1812 সালের একজন নতুন জয়েন করা প্যারিশ প্রিস্ট ছিলেন। ফাদার বলেন এই স্যাভেরিনো মানুষের কাছে ঘৃণিত, যিনি কিনা তার সময়ে 57টি খুন করেছিলেন বড়ই বিভৎসভাবে। পরবর্তীতে এলাকাবাসীরা বুঝতে পেরে তাকে ফাঁসিতে ঝুলায়। তবে যাদের তিনি হত্যা করেছিলেন তারা সবাই ছিল খারাপ মানুষ, যেমন চোর, জালিয়াত, অত্যাচারী, জমিদার এরকম। আর তাই এলাকার বেশিরভাগ মানুষ ঘৃণা করলেও কিছু মানুষ আবার বিশ্বাস করে স্যাভেরিনো খারাপদেরকে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাই কেউ কেউ আড়ালে তাকে মাসিয়া ভেবে সম্মানও করে। মুভির শুরুতে যে পাপী মহিলাকে দেখা গিয়েছিল তাকেই স্যাভেরিনো মাল্লারি এভাবেই হত্যা করেছিলেন। মহিলাটি একজন বড় মাপের চোর ছিল। তবে অদ্ভুত ব্যাপার যে তার নাড়িভুঁড়ি কেটে নেওয়া হয়, যেটা ফাদার স্যাভেরিনো তার সকল খুনের ক্ষেত্রেই করতেন। এদিকে দেখা যায় দিদি এ রাতে মাঠের আড়ালে গিয়ে তার এক কাস্টমারকে ভিডিও সার্ভিস দিচ্ছিল, কিন্তু হঠাৎ এক কালো পোশাক পরা এক লোক চুপি চুপি সেখানে এসে উপস্থিত হয়। দিদি প্রথমে তেমন বুঝতে না পারলেও কিছু পরে ব্যক্তিটি তার পিছনে চলে আসে। বিদঘুটে চেহারার এই ব্যক্তিটি আক্রমণ করে দিদিকে। তার হাতে একটি বিশেষ তলোয়ার ছিল। পরে এভাবে পেটে কিছু কোপ দেয়া হয় এবং পরে গলা কেটে দিদিকে হত্যা করে ফেলে উক্ত ব্যক্তিটি বা উক্ত জিনিসটি। এরপর সিন কাট হয়ে আবার অতীতের সময়ে চলে যায়। তখন ফিলিপাইনের 1812 সাল। এই মাগালাং শহরের তখনকার অবস্থা। প্রভাবশালী মাতা ডোনা ফাকুন্ডা মাল্লারি শহরের প্রধান গির্জায় আসেন তার ছেলে স্যাভেরিনো মাল্লারির সাথে সাক্ষাৎ করতে। স্যাভেরিনো সবেমাত্র একজন প্যারিশ প্রিস্ট হয়েছেন, তাই আরও গৌরবের সাথে ফাকুন্ডা লোকবল নিয়ে এখানে উপস্থিত হন। তার আচরণে একটা বিষয় স্পষ্ট, তিনি দুর্বলদের উপর প্রভাব খাটাতে পছন্দ করতেন। জানপ্রিয় মাকে দেখে স্যাভেরিনো বেশ খুশি হন। তিনি তার মার খেদমতের জন্য নতুন কিছু দাসীদের নিয়োগ দিয়েছিলেন, যাদের লিডার ছিল মারিয়া কেপ্যাক নামক এই মহিলা। এই দাসের দল শুধু ফাকুন্ডার জন্যই নিয়োজিত ছিল, যারা কিনা আমৃত্যু ফাকুন্ডার দেখাশোনা করবে বলে প্রতিজ্ঞা করে। এরপর স্যাভেরিনো তার মাকে গির্জায় তাদের বিশেষ ধর্মীয় নেতা বা সাধু সেন্ট বার্থোলোমিউসের মূর্তি দেখায়। এলাকাবাসীরা এই সাধুকে উক্ত অঞ্চলের রক্ষাকর্তা মানত। ফাকুন্ডা এই সাধুকে খুব মানতেন, এতটাই প্রিয় ছিল যে তিনি সব জায়গায় ধূমপান করলেও তার প্রতিমার সামনে ধূমপান করেন না এবং পাশাপাশি নেচে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেন। মা ফাকুন্ডা স্যাভেরিনোকে জানিয়েছিল বার্থোলোমিউস একজন প্রতিবাদী সাধু, যিনি কিনা তার ধারালো এক তলোয়ার দিয়ে আর্মেনিয়া থেকে ভারত পর্যন্ত বহু পাপীদের হত্যা করেছিলেন। এভাবেই তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ে সমাজ পরিষ্কারের এক যাত্রায় নেমেছিলেন, যাকে প্রতিবাদী হিরো হিসেবে নেয় ফাকুন্ডা এবং তার প্রভাব পড়ে স্যাভেরিনোর উপরেও। এবং কি সেই প্রভাব সামনে জানা যাবে, দেখতে থাকুন। সে রাতে ডোনা ফাকুন্ডা রাত জেগে সেলাই করছিলেন। একসময় ফাদার স্যাভেরিনো এসে জানান আগামীকাল তাকে একটা কাজের জন্য ম্যানিলা যেতে হচ্ছে। এত বড় বাড়িতে প্রকৃতপক্ষে ফাকুন্ডার এই ছেলে ব্যতীত অন্য কোনো পুরুষ ছিল না, তাই ফাকুন্ডার একটু দুশ্চিন্তা হয়। এরপর স্যাভেরিনো গির্জায় চলে যান। আর তারপর পরই নিয়াভিস নামক একজন দাসী এসে ফাকুন্ডাকে শীষ দিয়ে ডাকে বেশ অদ্ভুত ভঙ্গিমায় এবং ফাকুন্ডাকে কিছু দেখানোর জন্য ইশারা করছিল। ফাকুন্ডা নিয়াভিসের আচরণে প্রথমে রাগান্বিত হন, কিন্তু পরে বেশ ভয় পান। নিয়াভিস এভাবে ডেকে ডেকে ফাকুন্ডাকে একটি সিক্রেট রুমে নিয়ে যায়। ভিতরে কিছু একটা দেখে ফাকুন্ডা প্রচণ্ড চিৎকার করতে করতে বেরিয়ে আসে, কিন্তু মারিয়া ও তার সাথীরা ফাকুন্ডাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে ভিতরে কিছু একটা করে। ফাকুন্ডার অনবরত চিৎকার শোনা যায়। এরপর সিন কাট হয় আবার বর্তমান সময়, যেখানে জনাথন তার ফোনে বাগদত্তা অ্যাগনেসের সাথে কাটানো রোমান্টিক মুহূর্তগুলো দেখছে। ঠিক এই মুহূর্তেই হঠাৎ কিচেনের ড্রয়ারগুলো নিজে থেকেই খুলতে থাকে। জিনিসপত্রগুলো নড়ে চড়ে উঠছিল। বেরোডের রাস্তায় আলমারি পড়ে যায় এবং উপরের দিকে ছুরিগুলো ভেসে ওঠে। এমনকি সেগুলো জনাথন বরাবর পড়েও যাচ্ছিল, তবে তার ক্ষতি হয় না। এ সময় লুকাস ঘটনাস্থলে আসলে জনাথন দেখে পরিস্থিতি একদম স্বাভাবিক, যা হলো তার কোনো রেশ নেই। এখানে লুকাস সেই একা চালু হওয়া প্রজেক্টরটি মেরামত করার জন্য এসেছিল, যেটা আর কি জনাথনের গ্রেট আঙ্কেল জনরে ছিল। তো প্রজেক্টরটি ঠিক করে চালু করতেই দেখা যায় গ্রেট আঙ্কেল জনরে মাল্লারি। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশ কিছু ডকুমেন্টারি তৈরি করেছিলেন। এদের মধ্যে একটি ডকুমেন্টারি ছিল তার নিজ বংশ বা মাল্লারি পরিবারকে কেন্দ্র করে। আঙ্কেল জনরের সন্দেহ ছিল তার পরিবারের কোনো সিক্রেট আছে, আর অতীতের সেই খুনগুলো নিছকই শুধু খুন নয়। 1948 সালের রেকর্ড এটা। জনরে বলেন তিনি তার পরিবারের ব্যাপারে ঘাটতে গিয়ে যা জেনেছেন তা অকল্পনীয় ও প্রচণ্ড ভয়ঙ্কর। এসব বিষয়গুলো তিনি একে একে এখানে ভিডিও করে বুঝিয়েছেন, আর এসব রেখে গেছেন জনাথনের জন্য। অদ্ভুত ব্যাপার যে তিনি জনাথনের নাম নেন ভিডিওতে, মানে জনাথনকে উদ্দেশ্য করে এসব বলেছিলেন তার সেই 1948 সালের সময়ে। এটাতে জনাথনরা অবাক হয়ে যায়, কেননা সে সময় তো জনাথনের বাবারই জন্ম হয়নি,
তাহলে জনাথনের এই গ্রেট আঙ্কেল জনাথনকে চিনবে কিভাবে? আর এসব তিনি করে গেছেন কেন, কি জন্য করেছেন? অন্যদিকে গতরাতে হওয়া দিদির খুনের বিষয়ে পুলিশ লুকাসের কাছে তদন্ত করতে এসেছে। লুকাস বলে সে গতরাতে জনাথনের সাথে তার বাড়িতেই ছিল, বিধায় তারা খুনের ব্যাপারে কিছুই জানে না, কিছু বুঝেও নি। পরবর্তীতে লুকাস জনাথনের কাছে যায় এবং তাকে যত দ্রুত সম্ভব এই এলাকা ছেড়ে যাওয়ার জন্য বলে, কেননা জনাথন আসামাত্র একটা খুন হলো, তো এলাকাবাসীরা মনে করছে খুনই সম্ভবত জনাথন, তার বংশের ইতিহাস তো এই কথাই বলে। কিন্তু জনাথন তখন বলে সে অ্যাগনেসকে সুস্থ করার একটা বিশেষ উপায় খুঁজতেই এই বাড়িতে এসেছে, তা না পাওয়া পর্যন্ত যাবে না। জনাথন বলে সে একদা এক স্বপ্নে দেখেছিল এই বাড়িতে একটা সিক্রেট রুম আছে, যেখানে তার দাদির দাদি অর্থাৎ ডোনা ফাকুন্ডা, যিনি তখন খুবই অসুস্থ ছিলেন, তিনি এই রুমে প্রবেশ করেন এবং বেরিয়ে আসেন একদম সুস্থ স্বাভাবিক হয়ে। তো উক্ত রুমটি খুঁজে না পাওয়া পর্যন্ত সে মাগালাং ছেড়ে যাচ্ছেন না। এরপর জনাথনের এই স্বপ্নটি আমাদের দেখানো হয়। সময়টা তখন অতীতের 1812 সাল, যেখানে বাচ্চা জনাথন হেঁটে হেঁটে একটি সিক্রেট রুমে যায়। সেখানে ডোনা ফাকুন্ডা নিজের শরীরে তেল জাতীয় কিছু লাগিয়ে বলতে থাকেন, রাতে কোনো ঈশ্বর নেই আমার, এটা বলছিলেন। আর পাশে থাকা ফাকুন্ডার লকেটটিকে জনাথন তুলে নেয়। জনাথন ফাকুন্ডাকে ছুতেও যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার গ্রেট আঙ্কেল চন্ডে এসে তাকে ধরে নেয় এবং আড়ালে নিয়ে এসে বলে, তোমার এখানে আসা যাবে না, আমাদের গ্রেট গ্র্যান্ডমাদার ফাকুন্ডা এমন কিছু করছেন যাতে তিনি জীবিত থাকতে পারেন। শুধু এই বলে চন্ডে জনাথনকে নিয়ে বেরিয়ে যায়। আর তখন বাড়িতে অসংখ্য মৃত মানুষের আত্মাদেরও দেখা যায়, যারা পুরো বাড়িতে ছড়িয়ে ছিটিয়েছিল, আর মনে হয় তারা গোপন কিছু একটা বলতে চাইছে। আর তার কিছু পরে সেখানে হাজির হয় রক্তমাখা ভয়ঙ্কর রূপে সেভেরিনো মাল্লারি। তাকে দেখেই জনরেরা পালিয়ে যান। আর এরপর সিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে 2023-এ, যেখানে জনাথন বলে সে তার স্বপ্নের এইটুকুই আপাতত মনে করতে পারছে, উক্ত সিক্রেট রুম এবং গ্রেট গ্র্যান্ডমাদারের সুস্থ হওয়া। এসব শুনে লুকাস বলে এটা নিছকই একটা আজগুবি স্বপ্ন, এর কোনো অর্থই নেই। কারণ স্বপ্নে জনাথনের বয়স 4-5 বছর হবে, সেখানে তার গ্রেট আঙ্কেল জনরে রয়েছে, তাও আবার একদম যুবক অবস্থায়। কিন্তু তিনি জনাথনের সময় পর্যন্ত বাঁচলে তার বয়স হবে কমপক্ষে 100 বছর। আবার ডোনা ফাকুন্ডা রয়েছেন, তিনি বাঁচলে তো তার বয়স 250 বছরের নিচে হবেই না। তারা তো বহু সময় আগেই মারা গিয়েছেন, তাহলে সবাই একসাথে একই সময়ে থাকে কিভাবে সম্ভব? আর যে গোপন কক্ষ জনাথন দেখেছে, এতদিনেও কি তারা এ বাড়িতে এরকম কোনো কক্ষ থাকলে জানতে পারবে না? তো এটা শুধুই একটা স্বপ্ন। কিন্তু জনাথন তখন তাকে অবাক করে দিয়ে দেখায়, ঘুম থেকে জেগে ওঠার পরও সে তার সাথে সেই লকেটটিকে পেয়েছে, যেটা সে ফাকুন্ডার পাশ থেকে নিয়েছিল। এতে প্রমাণ হয় যে এটা শুধুই কোনো স্বপ্ন নয়। এরপর সিন কাট হয়ে ফিরে যায় 1948 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জনরের সময়। এটা জনরে মাল্লারি তখন ফিলিপাইনে জাপানিদের করা নৃশংস হত্যাকাণ্ডের উপর একটা ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে মাগালাঙ্গে এসেছিল। আর তখন সে অবস্থান করছিল তার এই পৈতৃক বাড়িটাতেই। সে ডকুমেন্টারি বিষয়ে তার বসকে জানায়, এতগুলো মানুষের এত বিভৎসভাবে খুন হয়েছে মাগালাঙ্গে, এটা কি আদৌ জাপানি সৈন্যরাই করেছে, নাকি অন্য কোনো অপ্রাকৃতিক বা ভৌতিক কোনো ঘটনার বলি হয়েছে এত মানুষ? উক্ত বস ভৌতিক ব্যাপারটা শুনে হাসি ঠাট্টা করে বলে দেয় জনরে যেন হাস্যকর এই ব্যাপারগুলো কোনোভাবেই তার ডকুমেন্টারিতে না বলেন। কিন্তু জনরের এই নিয়ে গভীর সন্দেহ ছিল এখানে, তবে তাতে সাড়া না পেয়ে সে বেশ হতাশ হয়। তখন সে তৎকালীন এ বাড়ির যে কেয়ারটেকার কনচিং, তাকে ডেকে তার হাতে মদের গ্লাসটি দেয়। পরে পাশের একটি রুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু পরে একসময় কনচিংকে খুঁজতে এক রুমে গেলে সেখানে তার সাক্ষাৎ হয় এক অদ্ভুত চেহারার বয়স্ক ও রহস্যময়ী সাদা চুলের বৃদ্ধার সঙ্গে, যিনি নিজেকে মাল্লারি পরিবারের প্রধান দাসী মারিয়া কেপ্যাক বলে পরিচয় দেন এবং বলেন তিনি জনরের পূর্বপুরুষ ডোনা ফাকুন্ডার দাসী ছিলেন এবং তখন ছিলেন যুবতী। এবং এও বলেন কনচিং হলো তার নাতির নাতনি। বিষয়টাতে জনরে তাজ্জব হয়ে যায়, কেননা এই দাসী এখনও বেঁচে আছেন কিভাবে? উত্তরে মারিয়া বলেন তার পরিবারের সবাই নাকি দীর্ঘদিন পর্যন্ত বাঁচে। মারিয়া জনরেকে ধন্যবাদ দেয়, কেননা জনরে নাকি তার প্রজেক্টরটি দিয়েছে পাশের কক্ষে থাকা কিছু মানুষদের ভিডিও দেখার জন্য। বিষয়টা দেখার জন্য জনরে সে কক্ষে যায়। সে তো কাউকে কোনো প্রজেক্টর দেয়নি, কিন্তু আসলেই সেখানে ভিডিও চলছিল এবং যেসব মৃত মানুষদের উপর সে ডকুমেন্টারি বানিয়েছে, সেই মৃতরাই যেন ফিরে এসেছে এখানে। তারা তাদের নিজের ফুটেজ দেখে সেখানে হাসি ঠাট্টা করছিল। এটা দেখে জনরে ভীষণ অবাক এবং হঠাৎ সেই মৃত মানুষগুলো প্রকৃত রূপে ফিরে এসে তাকে আক্রমণ করতে এগিয়ে যায়। তখন দ্রুত জনরের রুম থেকে বেরিয়ে যায় এবং কনচিংকে গিয়ে এ ব্যাপারে বলে। তখন কনচিং জানায় এ বাড়িতে সে ছাড়া তো আর কেউই নেই।
সম্ভবত জনরে ঘুমে এসব দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু জনরে তা মানতে নারাজ। আর ঠিক এই মুহূর্তে জনরের স্ত্রী ফেলিসিটি সেখানে এসে হাজির হয়। স্ত্রী ফেলিসিটিকে দেখে জনরে বেশ অবাক হয়ে যায়, কেননা সে কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে। ফেলিসিটি জানায় সে মা হতে চলেছে, আর জনরে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল ফেলিসিটির এই গর্ভকালীন সময়টা জনরে তার পাশেই থাকবে এবং আমেরিকাতে থাকবে। কিন্তু জনরে এখনও ফিরে যায়নি, তাই সেই চলে এসেছে। জনরে জানায় এই বাড়ির রহস্য এবং তার পূর্বপুরুষের সিরিয়াল কিলার হওয়ার পিছনে অন্যরকম কোনো একটা গল্প রয়েছে। সে চায় না তাদের আগত সন্তান এমন কোনো ধারণা পাক যে তার পূর্বপুরুষ শুধুই একজন জালিম খুনি ছিলেন। এই সব কিছুর জন্য একটা সুষ্ঠু তদন্ত দরকার। তাই সে ফেলিসিটির কাছে আর কিছুটা সময় চায়। সে বলে এখনও এখানে বেশ কিছু খুন হচ্ছে, যার রহস্য তাকে ভেদ করতেই হবে। সেদিন রাতে জনরে আর তার স্ত্রী যখন ঘুমাচ্ছিল, তখন জনরে স্বপ্ন দেখে। স্বপ্নের মাধ্যমে আমরাও দেখতে পাই সে অতীতে ডোনা ফাকুন্ডার সময়টাতে চলে এসেছে, মানে 1812 সাল, যেখানে ফাকুন্ডা রাতে কোনো ঈশ্বর নেই আমার কথাটি বলছিল তার কক্ষে থেকে। আর ঠিক আগেরবারের মতো ছোট জনাথন যখন তাকে স্পর্শ করতে যায়, তখন জনরে এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। চারপাশে অসংখ্য অশরীরী আত্মাকেও দেখা যায়, মানে ছোট জনাথন তার স্বপ্নে ফাকুন্ডার সময় এসেছিল, ঠিক একই সময়টাতে জনরেও এসেছে তার স্বপ্নের মাধ্যমে। আঙ্কেল জনরে ছোট জনাথনকে নিয়ে দরজার পাশে লুকায়। এ সময় সেখানে আসে স্যাভেরিনো মাল্লারি তার সেই ভয়ঙ্কর রূপটি নিয়ে। পরে জনরে জনাথনকে বলে আমাদের বংশের কেউ কেউ স্বপ্নে টাইম ট্রাভেল করতে পারে। আমরা এখন যে সময়টাতে আছি এটা হচ্ছে 1812 সাল। আমি এসেছি 1948 সাল থেকে, আর তুমি এসেছো 1990 সাল থেকে। এটা আমাদের ক্ষমতা, আমরা এভাবে সময়ে ভ্রমণ করতে পারি। তবে জনরে বাচ্চা জনাথনকে খুবই সতর্ক করে বলে দেয় জনাথন যেন এভাবে অতীতে আসার চেষ্টা না করে, স্বপ্নে এভাবে আসার চেষ্টা করবেন না। এ সময় জনাথনের তোয়ালে পড়ে শব্দ হলে স্যাভেরিনো মাল্লারি টের পেয়ে যান। তাদের দিকে এগিয়ে আসতে থাকেন তিনি। প্রায় তারা দুইজন ধরাই পড়ছিল, কিন্তু তখনই জনরের ঘুম ভেঙে যায়, মানে সে তার সময় ফিরে এসেছে। এখানে একটু বলি, জনরে এবং জনাথন তাদের দুইজনেরই টাইম ট্রাভেল করার মতো একটা বিশেষ ক্ষমতা আছে, তবে সেটা তারা শুধু স্বপ্নে করতে পারে। স্বপ্নে এই টাইম ট্রাভেল বিষয়টাকে আমেরিকায় অ্যাস্ট্রাল প্রজেকশন বলা হয়, যেখানে মানুষের আত্মা অথবা মন কিছু সময়ের জন্য শরীর ছেড়ে অন্য কোথাও ভ্রমণ করতে পারে, যা প্রায় দিবাস্বপ্ন দেখার মতো, এবং সেটাকে তখন বাস্তবও মনে হয়। তো এখানে ঘুম ভাগার পর জনরে দেখতে পায় সে অতীত থেকে সেই তোয়ালেটা তার সাথে করে নিয়ে এসেছে। এতে তার ধারণা হয় তোয়ালে ধরে সে যদি বর্তমানে নিয়ে আসতে পারে, তবে ক্যামেরা ধরে সম্ভবত সে অতীতেও যেতে পারবে, আর তাহলে অতীতের সকল রহস্যকাণ্ড সে ভিডিও ধারণ করে রাখতে পারবে পরবর্তীতে প্রমাণের জন্য। তাই সে তার ক্যামেরাটা লেপ্টে ঘুমানোর চেষ্টা করে স্বপ্নে অতীতে ফাকুন্ডার সময়ে যাওয়ার জন্য। পরে এখানে কি হয় তার দেখা যায় না। দৃশ্য পরিবর্তিত হয়ে জনাথনের সময়ে আসে, মানে এখন। জনাথনকে দেখা যায় সে তার বাড়ির পাশের একটি উঠানে রয়েছে। পরে জনাথন কিছু দূরে একটি পুরনো কবরস্থানকে লক্ষ্য করে। কৌতূহল নিয়ে সে সেখানে যায় এবং হঠাৎই তার চোখে পড়ে একটি পরিচিত নাম, তার গ্রেট আঙ্কেল জনরে মাল্লারির কবর এটা। সামনের আরেকটু দূরে একজন ফাদারের মতো কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জনাথন তাকে ফাদার বলেই ডাকে, কিন্তু লোকটি পিছন ফিরলে দেখা যায় এই অবস্থা। মুখের বিকৃত রূপ, চোখ নেই, ফাঁকা গর্ত। দেখে জনাথন আঁতকে ওঠে, এটা অশরীরী কিছু। পাশে কবর থেকে আঙ্কেল জনরে আওয়াজ করে বলছিলেন পালিয়ে যাও দ্রুত। জনাথন প্রাণপণে সেখান থেকে পালিয়ে বেড়ালে সামনে পড়ে লুকাস এবং ফাদার বাড়ির পাশের এই কবরস্থানটারই একটি রেকর্ড সংগ্রহ করে নিয়ে এসেছিল। ফাদার থেকে জানা যায় উক্ত কবরস্থানে সেসব ব্যক্তিদেরই কবর রয়েছে যাদের সৃষ্টিকর্তা কখনো ক্ষমা করবেন না, যেমন খুনি, আত্মহত্যাকারী, এরকম ব্যক্তিরা। এই কবরস্থানটা বানিয়েছিলেন মূলত জনরের স্ত্রী ফেলিসিটি, কিন্তু কেন তিনি এরকম একটা কবরস্থান বানিয়েছিলেন তা নিয়ে কোনো তথ্য নেই, কেউই ব্যাপারে জানে না। এদিকে কিছু বাচ্চাদের দেখা যায় যারা কিনা আমালের সহযোগিতায় জনাথনের মাল্লারি বাড়িতে এসেছে। কৌতূহলবশত কোনো ভৌতিক কিছু এক্সপ্লোর করা যায় কিনা এজন্য এসেছে। তারা বেসমেন্টে ছিল ও চারদিক ঘুরে দেখছিল, এবং একসময় একজন একটি মূর্তির ঢাকা কাপড় সরায়। তখন দেখা যায় এই দৃশ্য। পাশাপাশি আরেকটি মেয়ে অন্য রুমে দেখে দূরে একটি মহিলা বসে অস্বাভাবিকভাবে ফুপিয়ে কাঁদছে। মেয়েটি সে মহিলাকে ডাক দেয়, আর তখন এই অবস্থায় মহিলাটি তার দিকে ধেয়ে আসে। তার চিৎকার শুনে বাকি বাচ্চারা সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু মেয়েটিকে বড়ই অস্বাভাবিক অবস্থায় আবিষ্কার করে তারা। পরে সকলের চিৎকারে মানুষজন সেখানে চলে এসেছিল। তখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়।
বাচ্চাদের মধ্যে একটি মেল লিঙ্গিস সে একটি পুরনো প্রজেক্টরের ভিডিও রিল খুঁজে পেয়েছে ভিতরে, যা সে জনাথনকে দেয় এবং বলে অশরীরীগুলো নাকি এটা তাকে দিতে বলেছে, দেখতে বলেছে। এদিকে পুলিশ বাড়ির কেয়ারটেকার আঙ্কমেসকে খুঁজতে এসেছিল, কারণ তিনি আসলে একজন অনলাইন স্ক্যামার এবং তার ধোঁকার শিকার একজন ব্যক্তি তার নামে থানায় রিপোর্ট করেছে। সেই রাতেই আমরা এই আঙ্কমেসকে দেখতে পাই, তিনি সম্ভবত এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন এবং তার ড্রাইভারকে ফোন করে ডাকছিলেন তাকে নেয়ার জন্য। এ সময় আবার সেই কালো কাপড়ে ঘেরা ব্যক্তিটি উপস্থিত হয় সেখানে। আঙ্কমেসকে আক্রমণ করে সে বীভৎসভাবে মেরে ফেলা হয়। পরের সকালে জনাথন বাড়িতে কাজ করছিল। এ সময় সেখানে লুকাস আসে এবং তার সাথে আসে স্বয়ং অ্যাগনেস। অ্যাগনেসকে এখানে সম্পূর্ণরূপে সুস্থ এবং রাগান্বিত দেখা যায়। সে জনাথনকে প্রশ্ন করে বিয়ের প্রস্তাব দিয়ে সে এভাবে লাপাত্তা হয়েছে কেন, আর কেন সে লুকাসকে বলেছে যে অ্যাগনেস অসুস্থ এবং সামনে তার মৃত্যুও হতে পারে। তখন জনাথন বলে সে স্বপ্নে টাইম ট্রাভেল করতে পারে, এটি তার বিশেষ ক্ষমতা, যার দরুন সে দেখেছে ভবিষ্যতে অ্যাগনেস মারাত্মক অসুস্থ হয়ে পড়বে এবং এই অসুস্থতার কারণ হবে জনাথন এবং তার পরিবার। তাই এটা জানার পর থেকে জনাথন অ্যাগনেস থেকে দূরে থেকেছে এবং তার এই পৈতৃক বাড়িতে এসেছে সে অসুস্থতার প্রতিকার খোঁজার জন্য। সে এও জানে প্রতিকার এই বাড়িতেই আছে। কিন্তু অ্যাগনেস বলে ডক্টর হয়েও জনাথন কিভাবে জ্যোতিষীর মতো কথা বলছে, সে এতে তাজ্জব, সে তাকে বিশ্বাস করতে পারছে না। পাশাপাশি লুকাসও জনাথনকে রাগ দেখায়, কারণ সে লুকাসকে এতদিন মিথ্যা বলছিল যে অ্যাগনেস অসুস্থ। এতে জনাথনও রাগের চোটে বলে দেয় লুকাস যেন তার সীমা অতিক্রম না করে, সে তাদের একজন দাসীর ছেলে মাত্র। জনাথনের সত্য মিথ্যা এগুলো ধরার কি এমন যোগ্যতা আছে তার? একদিকে অ্যাগনেস তো খ্যাপা ছিলই, পাশাপাশি লুকাসও খুব কষ্ট পায় যে এই মালদারি পরিবারের সবাই নিজেদের কি ভাবে। লুকাস এতদিন জনাথনকে তার বন্ধু ভেবেছিল, কিন্তু জনাথন কখনোই তাকে সে নজরে দেখেনি। পরের সকালে জনাথন আবার অ্যাগনেসের কাছে গিয়ে তাকে ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করে। মালদারি পরিবারের অতীত, কিলার স্যাভেরিনো মালদারি, জনাথনের বাবা মার রহস্যজনক মৃত্যু, এরকম বিষয়গুলো এখানে উঠে এসেছিল। এতে অ্যাগনেস কিছুটা বিশ্বাস করে আবার করে না এরকম। তাই সে রাতে জনাথন তার গ্রেট আঙ্কেলের শ্যুট করা ডকুমেন্টারিগুলো অ্যাগনেসকে দেখায়। সেখানে দেখা যায় তার আঙ্কেল চন্ড্রে জনাথনের নাম নিচ্ছেন এবং তিনি 1812 সালের ফিলিপাইনের সামাজিক অবস্থা এবং পরিবেশ, বিশেষ করে ডোনা ফাকুন্ডা এবং মালদারি পরিবারের বিষয়গুলো তার ক্যামেরায় ধারণ করেছিলেন। তখন অ্যাগনেস অবাক হয়ে জিজ্ঞেস করে আঙ্কেল চন্ড্রের জন্মই তো 1900 সালের পরে, তাহলে সে কিভাবে 1812 সালে গিয়ে ভিডিও ধারণ করতে পারেন? আবার তিনি জনাথনের নামও নিচ্ছেন। জনাথন তখন বুঝায় এটাই তার কথার প্রমাণ যে তারা স্বপ্নে টাইম ট্রাভেল করতে পারে। আঙ্কেল জন্ড্রে তার ধারণকৃত ভিডিওতে বলেন শুরুর দিকে ওয়ান সেভেরিনো মালদারি ছিলেন একজন বেশ ভালো মানুষ। তিনি অসহায়দের পাশে দাঁড়াতেন এবং গরিব চাষিদের হকের কথা বলতেন। তার মা ডোনা ফাকুন্ডা সুস্থ স্বাভাবিক একজনই ছিলেন, কিন্তু একসময় তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, তিনি মৃত্যু শয্যায় চলে গিয়েছিলেন। আর তার কিছুদিন পর এক এলাকাবাসীর খুন হয়। খুনের কিছুদিন পর ডোনা ফাকুন্ডাকে দেখা যায় তিনি একদমই সুস্থ, প্রাণবন্ত, হেসে খেলে পুত্রের সাথে নৃত্য পর্যন্ত করছিলেন। মনে হচ্ছিল এ যেন আরেক ফাকুন্ডা। তবে এই ভিডিওগুলো অ্যাগনেসের কাছে নকল মনে হয়। তার মতে এখানে প্রাচীনকালের কুসংস্কারগুলো দেখানো হচ্ছে, পাশাপাশি ফুটেজগুলো হয়তো কোনো স্পেশাল ইফেক্ট দিয়ে পুরাতন বানানো, মানে নকল। তবে এরপরও সে জনাথনকে তারই বিশ্বাসের উপরে রেখে অ্যাগনেস তার কাজে ফিরে যায়। এরপর আবার অতীতের 1812 সাল দেখানো হয়, যেখানে স্যাভেরিনো মালদারি কৃষকদের অধিকার নিয়ে কথা বলায় এখানকার এক জমিদার স্যাভেরিনোর উপর ভীষণ চটেছে। তখন স্যাভেরিনো জানায় এই জমিদারের চরম অত্যাচারে তার প্রজারা না খেয়ে আছে এবং এক কৃষক মেয়েকে ধর্ষণও করেছে এই জমিদার। জমিদার তখন স্যাভেরিনোকে সতর্ক করে দেয়, বলে যে এগুলো সম্ভবত স্যাভেরিনোকে শুনিয়েছে তার দাসী মারিয়া কে ক্যাপ। দাসীটি একটি রাক্ষসী, সে যেন তার থেকে সতর্ক থাকে। এ সময় নিয়াভিস নামক দাসীটি এসে জানায় যে মা ফাকুন্ডা ভীষণ অসুস্থ। তখন স্যাভেরিনো ছুটে যায় মায়ের কাছে, গিয়ে দেখে তার মায়ের অবস্থা এরকম, চেহারা বুড়িয়ে বিকৃত আকার ধারণ করেছে, পচে যাচ্ছে শরীর। তখন দাস মারিয়া জানান তার মার উপরে লেগেছে অভিশাপ, যা তাকে বানিয়েছে এরকম। স্যাভেরিনো যদি তার মাকে বাঁচাতে চায় তাহলে মানুষ খুন করে রক্ত মাংস আনতে হবে আর তার মাকে এগুলো খাওয়াতে হবে। যেমন সাধু বার্থলোমিওস পাপীদের হত্যা করতেন, এভাবে রাতে পাপীদের হত্যা করবে স্যাভেরিনো, আর লাশের রক্ত মাংস খেয়ে সুস্থ হতে পারবে তার মা। স্যাভেরিনো বুঝতে পারে তার জানপ্রিয় মা ডাইনি বিদ্যার কবলে পড়েছে। তার মাকে বাঁচাতে সে কি আসলেই এখন খুন করতে পারবে? তাই সে গির্জায় যায়, সৃষ্টিকর্তার কাছে কান্নাকাটি করে।
তখন সে দেখে গির্জার এক কোণে তার এক শয়তানি রূপ এসে হাজির হয়েছে। এ শয়তান তাকে বলে, তুমি একজন পাপী, তুমি জাহান্নামে যাবে। তাই কি এমন আর পাপ হবে মানুষই খুন করলে? তাই খুনি হও, অন্তত প্রিয় মাকে বাঁচাও। শয়তানি ভাবনা সেভেরিনোকে পেয়ে বসেছিল এবং শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় সে, মানে পজেস্ট হয়। এরপরই সেভেরিনো সেই জমিদারের কাছে যায় যে কৃষকদের উপর জুলুম করছিল। জমিদার তার নারী সঙ্গীদের সাথে যৌনকর্মে লিপ্ত ছিল, কিন্তু সে বাইরে গেলে উক্ত নারীদের প্রথমে সেভেরিনো মেরে ফেলে, আর এরপর গিয়ে জমিদারকে একাধিক কুপকাত করতে থাকে, তাকে হত্যা করে ফেলে। হত্যার পর তার শরীর থেকে নারীভুঁড়ি সহ নানা অন্ত্র কেটে বের করে নিয়ে যায়। পরে বাড়িতে এসে তার মায়ের সামনে রেখে দেয় সব, আর দাসীরা তার রক্তমাখা দেহ পরিষ্কার করে দেয়। সেভেরিনোর এই কাজের সময় কিন্তু আঙ্কেল জন রে এবং বাচ্চা জনাথন স্বপ্নে এসে তাকে এই অবস্থায় দেখে গিয়েছিল, কিন্তু সেভেরিনো তাদের উপস্থিতি বুঝতে পারেননি। গোসলের সময় দাসীরা জানায় ফাকুন্ডা ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন এবং সে তার শেষ সময়গুলো সেভেরিনোর সাথে কাটাতে চেয়েছিলেন। কিন্তু এই প্রাচীন ডাইনিবিদ্যা চর্চাকারী দাসীরা এক ভয়ঙ্কর উপায়ে ফাকুন্ডাকে সুস্থ করার পরিকল্পনা করেছিল। যে রাতে সেভেরিনো ম্যানিলা যায়, তখন দাসীরা ফাকুন্ডাকে ডেকে উক্ত সিক্রেট রুমটিতে প্রবেশ করায়, যেখানে মারিয়া ও তার সকল সাথীরা তাদের উইচক্রাফটে ব্যস্ত। তারা উচ্চস্বরে বলছিল, রাতে কোনো ঈশ্বর নেই আমাদের। এরপর তারা ফাকুন্ডার মুখে একটি পাখি জাতীয় বিশেষ পরজীবী প্রবেশ করিয়ে দেয়, যার মাধ্যমে ফাকুন্ডা মানানাঙ্গাল নামক এক দানবে পরিণত হয়। ভিডিওর শেষে এটা নিয়ে বিস্তারিত বলছি। তো এই অভিশপ্ত পরজীবীটাকে খেয়ে ফাকুন্ডা আর মানুষ থাকে না, দানবে পরিণত হয়, যার খাবার হচ্ছে মানুষের রক্তমাংস। রক্তমাংস খেতে পারলে ওই পরজীবী তার ক্ষমতায় ফাকুন্ডাকে ভিতর থেকে সারিয়ে তুলবে অথবা সুস্থ স্বাভাবিক রূপে নিয়ে আসবে। প্রতি পূর্ণিমা রাতে এটাকে খেতে দিতে হয়, আর এই খাদ্যের যোগান দিতে দাসীরা সেভেরিনোকে বাধ্য করেছে। মাকে সুস্থ দেখতে চাও, তাহলে রক্তমাংস নিয়ে আসো যাও। এসব জানার পর সেভেরিনো প্রচণ্ড ক্রোধে মারিয়াদেরকে মেরে ফেলতে চায়, কিন্তু মারিয়া বলে, তোমার এই দানবীয় মার খেদমতের রীতি আমরা ছাড়া সমাজের আর কেউ জানে না, আমাদের মেরে ফেললে তার এসব করবে কি? এরপর ডোনা ফাকুন্ডা সেখানে তার অপরূপ সৌন্দর্য নিয়ে হাজির হয়। কোনো অসুস্থতার চিহ্নই নেই তার চাহনিতে। মা ছেলেকে বলে, আজ আমি বহু বছর পর সুস্থতা অনুভব করছি। এরপর সুমধুর সঙ্গীতের তালে নাচতে থাকে সন্তানকে নিয়ে। আর এই অবস্থাটাই একবার আঙ্কেল জন রে স্বপ্নে এসে দেখে গিয়েছিলেন। এখানে সিন কাট হয়ে আবার বর্তমান সময়ে দেখা যায় জনাথন সে বাচ্চা মেয়েটির দেয়া রিলটি খুঁজছিল এবং একসময় সে পেয়েও যায়, কিন্তু সে হঠাৎ দেখে দূরে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তাকে ডাক দেওয়া হয়, পিছন ফিরতেই দেখা যায় তিনি আর কেউ নন, আন্ট মিস, তবে তার চোখ দুটো নেই। ঠিক এ সময় দুজন পুলিশ অফিসার এসে জনাথনকে ডাক দেয়, সাথে লুকাসও ছিল। গতরাতে যে আন্ট মিস খুন হয়েছে সে তদন্তেই তারা এসেছে। তবে তারা জনাথনের কাছে ক্ষমা চায় তাকে এতদিন সন্দেহ করার জন্য। গত কয়েকদিন তারা জনাথনকে নজরে রেখেছে এবং বুঝেছে জনাথন এ খুনি নয়, এটা একদম নিশ্চিত। পুলিশের যাওয়ার পর জনাথন লুকাসকে বুঝায় লুকাসের প্রতি জনাথনের একটা রাগ আছে, যার জন্যই সে ওই দিন তার সাথে খারাপ ব্যবহার করেছিল। সে ভবিষ্যতে গিয়ে যখন অ্যাগনেসকে অসুস্থ দেখতে পায়, তখন অ্যাগনেস তাকে বলেছিল লুকাসই নাকি সেই ব্যক্তি যে তাকে অসুস্থ করেছে। জনাথন জানে না কিভাবে লুকাস অ্যাগনেসের ক্ষতি করবে আর কেনই বা করবে, কিন্তু তার দেখা স্বপ্নটি বাস্তব হলে সর্বনাশ। তাই লুকাসকে নিয়ে তার দুশ্চিন্তা কাজ করে, যার দরুন সে ওই দিন খারাপ ব্যবহার করে ফেলেছিল। রাতে জনাথন ওই ৩ নম্বর রিলটি চালিয়ে দেখে, যেখানে আঙ্কেল জনরে বলেন তাদের পরিবারের কেউ কেউ ঘুমের মাধ্যমে টাইম ট্রাভেল করতে পারে, যাকে অ্যাস্ট্রাল প্রজেকশন বলা হয়। আর এই প্রক্রিয়াতেই আঙ্কেল জনরে এবং জনাথন অতীতে ফাকুন্ডার সময়ে গিয়েছিল এবং দুইজন দুইজনের দেখা পায়। তবে এখানে আঙ্কেল জনরে খুবই সতর্ক করে জনাথনকে বলে দেয় জনাথন যেন এই পদ্ধতি ব্যবহার করে অতীতে না যায়, গেলেই বিপদ হবে। কিন্তু এই সতর্ক বার্তাটি জনাথন ঠিকভাবে শুনেনি। তার আগেই সে শুয়ে পড়েছে এবং স্বপ্নের মাধ্যমে চলে যায় ফাকুন্ডার সময়ে 1812 সালে। এখানে একটা বিষয়, স্বপ্নে জনাথন চলে গেছে 19 শতকে, তবে তার শরীর কিন্তু আছে 2023 সালেই। এখন এই 1812 সালের ঘটনা এবং 2023-এর ঘটনা একসাথে দেখানো হবে। ঘুমিয়ে জনাথন 1812 সালের এক ভয়াল সময় এসে উপস্থিত হয়, যেখানে মানুষ নিজেদের ঘরবাড়ি ফেলে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে, কারণ শহরের বিভিন্ন জায়গায় রহস্যময় খুন হচ্ছে এবং কারণ জানা যাচ্ছে না। এক পর্যায়ে জনাথন ডোনা ফাকুন্ডার বাড়িতে পৌঁছায়, কিন্তু তখন যা দেখে তাতে তার গা শিউরে ওঠার মতো অবস্থা। ফাদার সেভেরিনো তার এক ভিকটিমের পেট থেকে নাড়িভুড়ি বের করছে। একটি লিভার বের করে মারিয়াদের দেয়া হয়। উপরতলা থেকে ফাকুন্ডার চিৎকার শোনা যায়, সে ক্ষুধার জন্য পাগল হয়ে গিয়েছে।
এরপর সবাই ফাকুন্ডাকে রাখা সেই সিক্রেট রুমে প্রবেশ করে। স্যাভেরিনোকে দেখে ফাকুন্ডার চোখ মুখ বিকৃত হয়ে যায়। তার ঘাড় থেকে দুটো ডানা বের হয় আর শরীর দুই ভাগে বিভক্ত হয়ে উপরের অংশ বাতাসে উঠতে থাকে। এরপর সদ্য বের করা লিভারটি তাকে খেতে দেয়া হয়। এই ক্ষুধার্ত দানবটির নাম মানানাঙ্গাল। লিভার খেয়ে সে শান্ত হয় এবং নিচের অংশ জোড়া লেগে ফাকুন্ডার শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। খাওয়া শেষে একটি ক্রিয়েচার আবার মুখ থেকে বের হয়ে উকি দিয়ে দেখে। এটিকেই মূলত ফাকুন্ডার ভিতরে প্রবেশ করিয়ে তাকে এরকম বানানো হয়েছিল। এই সব কিছুই বিছানার নিচে লুকিয়ে দেখতে পাচ্ছে জোনাথন। এদিকে 2023-এ অ্যাগনেস এলাকার সেই ফাদারের কাছে আসে। অ্যাগনেস মূলত তার থেকে জানতে চায় অতীতেই মাগালাং শহরে আসলে কোনো কালো জাদু বা ডাইনি বিদ্যা চর্চা হতো কিনা, নাকি এগুলো শুধুই মানুষের মুখে শোনা কথা। ফাদার জানায় এ বিষয়ে লুকাস ভালো বলতে পারবে, কেননা লুকাস মারিয়ার বংশধর, আর মারিয়ারা ডাইনি বিদ্যা চর্চা করত বলে একটা ইতিহাস আছে। মারিয়ারা আলারকন জাতি, আর আলারকনদের অনেকে ডাইনি ছিল। ফাদার অ্যাগনেসকে এ বিষয়ে সরাসরি লুকাসকে প্রশ্ন করতে বলে, সে যেহেতু আলারকন ভালো উত্তর দিতে পারবে তাকে। পরে অ্যাগনেস যখন লুকাসের কাছে যায় তখন জানালায় দেখে লুকাসের আসল রূপ। সে মাত্র খুন করে এসেছে এবং এতদিন ধরে যে খুনগুলো হচ্ছিল সেগুলো মূলত লুকাসই করছিল ফাদার স্যাভেরিনোর বেশভূষা ধারণ করে। তার চোখ দুটো অস্বাভাবিক হয়ে যায় এবং এতে প্রমাণ হয় সে একজন আলারকন। তবে সে কেন ফাদার স্যাভেরিনোর সেজে খুনগুলো করছিল এটার ব্যাখ্যা রয়েছে ভিডিওর শেষে। যাই হোক, লুকাসের জানালায় অ্যাগনেসকে দেখে ফেলে এবং সে ছুটে যায় তাকে পাকড়াও করার জন্য, যাতে তার সিক্রেট ফাঁস না হয়। এবং এখানে সে এও বলে অ্যাগনেসকে নাকি তাদের একটি বিশেষ কাজে প্রয়োজন, যেটা তারা বংশ পরম্পরায় ধরে করে আসছে। ঠিক এ সময় সেখানে একটি বাচ্চা এসেছিল, ফলে লুকাসের মনোযোগ তার দিকে গেলেই অ্যাগনেস লুকাসকে আঘাত করে এবং বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যায়। এদিকে 1812-তে জোনাথন ডোনা ফাকুন্ডার রুমে গিয়ে তাকে পাকড়াও করে এবং তাকে এভাবে বাইরে নিয়ে আসে। ফাদার স্যাভেরিনো জোনাথনের একই চেহারা দেখে হতভম্ব হয়ে গিয়েছিল। তখন ফাকুন্ডা স্যাভেরিনোকে শান্ত হতে বলেন আর জানান যে এই ছিল মাল্লারি পরিবারের সদস্য যে ভবিষ্যৎ থেকে এসেছে। তবে সে তথ্য এনেছে ভবিষ্যতের মানুষরা নাকি ফাদার স্যাভেরিনোকে এক কুখ্যাত সিরিয়াল কিলারের পরিচিতি দিবে। আর সে বলেছে স্যাভেরিনো নাকি তার দানবীয় মাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের রক্ত মাংস এনে খাওয়ায়। ফাকুন্ডা এসবের সত্যতা জানতে চায় সে কি কোনো দানব। এসব শুনে স্যাভেরিনো খুবই আবেগপ্রবণ হয়ে পড়ে, তার মা এসব জানে না। ঠিক এ সময় দাসী নিয়াভিস জোনাথনকে আক্রমণ করে, কিন্তু সে জোনাথনের হাতেই মারা যায়। পরে ফাদার স্যাভেরিনোর সাথে জোনাথনের তুমুল সংঘর্ষ শুরু হয় এবং স্যাভেরিনো বলছিল মা জেনে গেছে তাই আর রক্ত মাংস খাবে না, আর না খেলে সে বাঁচবে না। অন্যদিকে 2023-এ অ্যাগনেস যখন জোনাথনের বাড়িতে যায় তাকে নিতে, তখন দেখে জোনাথন ঘুমাচ্ছে, তবে স্বপ্নে কিন্তু তার সাথে সংঘর্ষ চলছিল। ঠিক এ সময় লুকাস সেখানে উপস্থিত হয় এবং অ্যাগনেস তার দিকে বন্দুক তাক করে। অতীতে ফাদার স্যাভেরিনো প্রায় জোনাথনকে মেরেই ফেলবে। ঠিক সে সময় মুভির শুরুতে দেখানো পোন্সে নামক সেই ছেলেটি পুলিশ নিয়ে সেখানে হাজির হয়। মায়ের মৃত্যু সহ বাকি সকল মৃত্যুর দায়ে ফাদার স্যাভেরিনোকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। পাশাপাশি এখানে মারিয়ারা ফাকুন্ডাকে লুকিয়ে দেয়, কেননা তার রহস্য বের হতে দেয়া যাবে না এবং এই অভিশাপকে মাল্লারি পরিবারে দীর্ঘকাল বয়ে নিয়ে যাবে তারা। এদিকে জোনাথনের ঘুম ভেঙে যায় এবং সে দেখে লুকাস অ্যাগনেসকে আক্রমণ করে পিঠে ছুরি চালিয়ে দিয়েছে, তার অবস্থা গুরুতর। জোনাথন তখন লুকাসকে আক্রমণ করে এবং লুকাস থেকে জানা যায় সেই ডিডিলান আন্টমেস এই পাপীদেরকে খুন করেছে এবং সে চায় এভাবে সে ও জন দুজন এক হয়ে সমাজের পাপী অন্যায়কারীদের খুন করে সমাজকে পরিষ্কার করতে পারবে তারা, যেমনটা তাদের পূর্বপুরুষরা মিলে মানে মারিয়ারা এবং ফাদার স্যাভেরিনো এক হয়ে কাজ করেছিল। পাশাপাশি লুকাস তাদের ওই ডাইনি বিদ্যার ফসল ওই ক্রিয়েচারটিকেও খুঁজছে। মারিয়ারা কিন্তু অতীতে ফাকুন্ডাকে লুকিয়ে রেখেছিল। এরপর ফাকুন্ডা বা তার মুখের ওই ক্রিয়েচারটি এদের কোনোই খোঁজ পাওয়া যায়নি। লুকাস সেই ক্রিয়েচারটিকে যে কোনো মূল্যে খুঁজে পেতে চায়, নয়তো সে মারিয়াদের মতো বংশীয় অভিশাপ বা এভাবে খুনের যে কারণ বা ধারা এটা বজায় রাখতে পারবে না। জোনাথন ও লুকাসের মধ্যে ধরপাকড়াও চলে এবং এক পর্যায়ে ইভিল অবস্থায় লুকাস চলে আসে, কিন্তু সে জোনাথনকে মারতে গেলে জোনাথন লুকাসের বুকে গুলি চালিয়ে তাকে মেরে দেয়। এদিকে অ্যাগনেসের অবস্থা খুবই গুরুতর, কিন্তু ঠিক তখন প্রজেক্টর একা চালু হয়ে শোনা যায় এক নারীর কণ্ঠস্বর, যিনি ছিলেন জোনাথনের গ্রেট আঙ্কেলের স্ত্রী ফেলিসিটি। তার মুখে একটা ঘটনা শোনা যায়, তাতে সিন চলে যায় গ্রেট আঙ্কেল জন্ডের সময়কালে। জন্ডে বাসায় ফিরে দেখে তার স্ত্রী ফেলিসিটি নিখোঁজ। খোঁজ করতে করতে সে পৌঁছে যায় সেই গোপন কক্ষে, যেখানে ফেলিসিটিকে বন্দী করে রেখেছে কেয়ারটেকার কঞ্চিং এবং 100 বছরের ডাইনি ফারিয়ারা। আসলে কঞ্চিং ওই সম্প্রদায়েরই একজন।
এখানে 200 বছর বয়স্ক ফাকুন্ডাকেও দেখা যায়। ফাকুন্ডা কেঁদে কেঁদে আকুতি জানায় 200 বছর ধরে এই ডাইনিরা তাকে জোর করে বাঁচিয়ে রেখেছে, সে আর বাঁচতে চায় না। ফাকুন্ডা এতটাই বুড়িয়ে অচল হয়েছিল যে ডাইনিরা তার ভিতরে থাকা সেই ক্রিয়েচারটিকে বের করে এখন ফেলিসিটির ভিতরে দিতে চায়, তাকে দানব বানাবে এবং তখন জনরে তার স্ত্রীকে খাওয়ানোর জন্য সমাজের পাপীদের হত্যা করবে, যেমনটা সেভেরিনো করেছিল। মানে ডাইনিরা ফেলিসিটিকে দানব বানিয়ে তাদের এই অভিশাপ চালিয়ে যাবে। কিন্তু এই জায়গায় এই মুভির সবথেকে তাজ্জব করার মতো ঘটনা ঘটে। জনরে চুপ করে তার নিজের মুখ ফাকুন্ডার মুখে নিয়ে যায়। এরপর সেই কালো পাখি বা ক্রিয়েচারটা ফাকুন্ডার মুখ থেকে বেরিয়ে জনরের মুখে প্রবেশ করে। মানে জনরে নিজেকেই দানব বানিয়ে ফেলে। এতে দাদিমা ফাকুন্ডা মুক্তি পান এবং স্ত্রী ফেলিসিটি আর দানব হচ্ছেন না। দুইজনকে মুক্তি দিতে দানব হয়ে যায় জনরে মাল্লারি। জনরে একজন পুরুষ হওয়ায় সে একটি নেকড়ের রূপ পেয়েছিল। সে এক ঝাঁপে কঞ্চিংকে হত্যা করে এবং পরে মারিয়াকে আক্রমণ মানে 2 ডাইনিকে কামড় দিয়ে মেরে ফেললে। এরপর জনরে ফেলিসিটির সাথে তার সর্বশেষ সাক্ষাৎ করে এবং জানায় তাকে জীবন্ত কবর দেয়া হোক। এতে তার শরীরের সাথে অভিশাপটাও কবরে আটকা থেকে যাবে, আর কোনো মাল্লারিকে কারো জন্য খুনি হতে হবে না। ভিডিওতে ফেলিসিটি জানায় পরে সে তার স্বামীর কথা মতো তাকে জীবন্ত কবর দিয়েছিল এক কবরস্থানে এবং উক্ত অভিশাপ তার সাথে তার কবরেই আটকা রয়েছে। এই ভিডিও দেখে জনরের আইডিয়া হয় অ্যাগনেসকে বাঁচানোর তবে একটাই উপায়, তার গ্রেট আঙ্কেল জনরের দেহ থেকে সেই ক্রিয়েচারটিকে অ্যাগনেসের শরীরে স্থানান্তর করতে হবে। এই কাজ করতেই জনাথন বেরিয়ে যায়, কিন্তু অসংখ্য ভুক্তভোগী আত্মা জনাথনকে অনুরোধ করে বারণ করছিল, বলছিল এটা করলে আবার খুনের যাত্রা শুরু হয়ে যাবে। জনাথন কবর ঘুরে 100 বছরের জনরেকে পায় যে এখনও জীবন্ত। কবরের পাশে সেভেরিনো মাল্লারিও এসেছেন। তারা সবাই জনাথনকে বলে বুঝায় এটা করো না, করলে অ্যাগনেস একটি দানবে পরিণত হবে এবং জনাথনের পরিণতি হবে তাদের মতোই। তাও কি সে চায়? জনাথন বলে সে জানে এতে অভিশাপ শুরু হবে, কিন্তু কোনো মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসাও কি অভিশাপের থেকে কম? জনাথন আঙ্কেল জনরের মাথা কেটে নিয়ে যায় এবং আমরা সেই দৃশ্য দেখি যেটা আগে জনাথন স্বপ্নে দেখেছিল, এখন তা বাস্তব। সে ব্যাগ থেকে জনরের জীবন্ত মাথা বের করে, এরপর উক্ত ক্রিয়েচারকে বের করে অ্যাগনেসের মুখে প্রবেশ করিয়ে দেয়। সুস্থ হয় অ্যাগনেস, কিন্তু সে আধুনিক জামানার একটি অভিশপ্ত দানবে পরিণত হয়েছে, যার এখন সময় মতো রক্তমাংস প্রয়োজন। জনাথনরা এখন তাদের পৈতৃক বাড়িতে থাকারই সিদ্ধান্ত নিয়েছিল। আজ পূর্ণিমার রাত, তাই অ্যাগনেসের ক্ষুধা উঠেছে আর যোগান দিতে হবে জনাথনকে। মনে আছে মুভির শুরুতে অ্যাগনেস বলেছিল একজন মানুষের পরিণতি তার সিদ্ধান্তের উপরই নির্ভর করে। জনাথনের সিদ্ধান্ত তার প্রিয় মানুষকে জীবিত রেখেছে ঠিকই, কিন্তু তাকে কুখ্যাত খুনিতে পরিণত করল। জনাথন খুনির দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, সেও দানব এবং সে রক্তমাংসের খোঁজে বের হচ্ছে। তো এটাই হলো মাল্লারি মুভির পুরো গল্প, যেখানে 19 শতকে ফিলিপাইনের 57টি খুনের রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ডাইনিবিদ্যা পারিবারিক অভিশাপের মতো চাঞ্চল্যকর ঘটনা, যা আজও মাগালাংবাসীকে তাড়া করে বেড়ায়। অতীতের 19 শতকে এশিয়ার অন্য সব দেশগুলোর মতো ফিলিপাইনও ধনী গরিব নিয়ে একটা বড়সড় ভেদাভেদ ছিল। ধারণা এমন ছিল যে ধনী মানেই গরিব অসহায়দের জুলুমকারী, তারা স্বার্থপর, আর তাদের উপর প্রতিশোধ নেয়ার জন্য এক শ্রেণীর মানুষ কৌশলী হয়। এরা হলো আলারকন জাতি। তারা নিচু সম্প্রদায়ের ছিল এবং এদের অনেকে কালো জাদু, ডাইনিবিদ্যা এসব প্র্যাকটিস করত। তো মারিয়া কেপ্যাক ছিলেন একজন আলারকন এবং ডাইনি। পরিকল্পনা অনুযায়ী সে তার ডাইনির দলটা সহ মাল্লারি পরিবারে দাসীর কাজ নেয়। সেভেরিনোর মায়ের জন্য নিয়োজিত সবগুলো মহিলাই ছিল ডাইনি। এদের টার্গেট ছিল তারা মাল্লারি পরিবারকে অভিশপ্ত করবে, যার জন্য তারা একটি বীজ হিসেবে সেই কালো পরজীবীটাকে ফাকুন্ডার ভিতরে প্রবেশ করায় এবং ফাকুন্ডাকে মানানাঙ্গাল নামক একটি দানবে পরিণত করে ফেললে। ফিলিপিনো লোককথায় এই দানবটি ভ্যাম্পায়ারের মতো, তবে সে মানুষের রক্তের পাশাপাশি শরীরের নরম মাংস খেয়ে থাকে। দিনের বেলায় দানবটিকে মানুষের রূপে পাওয়া যায়, কিন্তু রাত হলে তার শরীর বিভক্ত হয় এবং উপরের অংশ ডানা মেলে উঠতে পারে। সে উড়েই রাতে বের হয় এবং মানুষ শিকার করে। তবে মুভিতে ফাকুন্ডাকে রাতে বেঁধে রাখা হতো আর তার ক্ষুধা মেটার পর তাকে ছেড়ে দেওয়া হতো। তার খাদ্যের যোগান দিতে পুত্র সেভেরিনোকে বাধ্য করা হয়। ফাদার সেভেরিনো মাকে ভীষণ ভালোবাসতেন আর ডাইনিরা তাকে ম্যানিপুলেট করে বুঝিয়েছিল সে যদি পাপীদের হত্যা করে তাহলে সমাজও পরিষ্কার হবে এবং তার মা লাশের রক্তমাংস খেয়ে দীর্ঘদিন রোগমুক্তভাবে বেঁচে থাকতে পারবে বা অমর হবে। এই কথায় এসে সেভেরিনো প্রতি পূর্ণিমার রাতে খুন করতে থাকে এবং 10 বছরে সে মোট 57টি খুন করেছিল। তবে সেভেরিনো গ্রেপ্তার হলেও মারিয়ারা অভিশাপটিকে থামায়নি। তারা ফাকুন্ডাকে লুকিয়ে রেখেছিল
এবং পরবর্তীতে আরেক বংশধর জন রে মাল্লারিকে তারা ভিকটিম বানাতে চায় তার স্ত্রী ফেলিসিটিকে অভিশপ্ত করার মাধ্যমে। তখন খুন করবে জন রে। কিন্তু জন রে খুবই বিচক্ষণতার সাথে তার নিজেকেই দানব বানিয়ে ফেলে তার স্ত্রী এবং গ্র্যান্ডমাদার ফাকুন্ডাকে রক্ষা করার জন্য। দানব জন রে সেই অভিশপ্ত বীজ নিয়ে নিজেকে লুকিয়ে রাখে 200 বছর ধরে একটি কবরের মধ্যে, যাতে আর কোনো মালদারি বংশধর এই অভিশাপের ফাঁদে না পড়ে বা পেঁচিয়ে না যায়। কিন্তু আলারকনরাও থেমে থাকেননি। যেমন লুকাস, সে তার পূর্বপুরুষদের মতো জনাথনকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল, যার জন্য সে অ্যাগনেসের ক্ষতি করতই এবং করে। আর তাকে বাঁচাতে জনাথন উক্ত অভিশপ্ত বীজ নিয়ে অ্যাগনেসকে দানব বানায় এবং তার খাবার জোগাতে খুনি হয় পূর্বের স্যাভেরিনোর মতো। আর এই স্যাভেরিনোকে লুকাস খুব মানত, কেননা সে ডাইনিদের কথা মতো অনেক খুন করেছিল এবং ডাইনিরা তাকে বার্থোলোমিউসের মতো একজন ন্যায়কারী মাসিহা মনে করত। এজন্য লুকাসও নিজেকে স্যাভেরিনোর শিষ্য মনে করে তার বেশভূষায় সেই খুনগুলো করেছে। তো এটা ছিল মুভির গল্প ব্যাখ্যা। তবে এই মুভির গল্পটা ফাদার স্যাভেরিনো মাল্লারির যে জবানবন্দি তা রোমাঞ্চকরভাবে সাজিয়ে বানানো হয়েছে। 19 শতকে ফাদার স্যাভেরিনো আসলেই 57টি খুন করেছিল, এটা সম্পূর্ণ সত্য ঘটনা, নেটে চেক করে দেখতে পারেন। তো পরে সে জবানবন্দি দেয় এই খুনগুলো সে তার অভিশপ্ত মাকে সুস্থ রাখার জন্য করেছে। সে মূলত পাপীদের মাংস খাইয়ে তার মাকে সুস্থ রাখত, এরকম কিছু একটা বলে সে। বাকি আরও অনেক বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী থেকে যে তার উপর ডাইনিদের প্রভাব ছিল, আরও অনেক কিছুর প্রভাব ছিল। তো সব কিছু জুড়ে দিয়ে এই মুভির পুরো গল্পটা লেখা হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক নিচে দেয়া আছে। সামনে কীরকম মুভি দেখতে চান জানাবেন। আপাতত বিদায় নিচ্ছে, সামনে নতুন কিছু নিয়ে কথা হবে। অবিরাম ভালোবাসা সবাইকে।